আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিকটার নাম হলো বংশগতি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তোমরা মেইনলি খুবই অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমরা দেখব যে এখান থেকে আসলে কোয়েশ্চেন আসে কিসের জন্য। এখান থেকে কিন্তু এমসিকিউ যেমন আসে, ফুল একটা সৃজনশীল আসতে পারে, হ্যাঁ, যে কিভাবে কি হয়, উদ্দীপক দিতে পারে যে বংশগতির কারণে এটা হয় এটা হয়। সুতরাং বংশগতি কি, বংশগতির ধারক বাহক কেন বলা হয় বংশগতিকে, বা ক্রোমোজোম কি, ইত্যাদি ইত্যাদি, এবং গ ঘর জন্য আসতে পারে। এখন তো ডিটেলস আমাদের জিনিসটা পড়তে হবে। চলো শুরু করি। বংশগতি কি আগে আমরা সেটা জানবো। বংশগতি হলো জন্মসূত্রে অর্জিত বিভিন্ন রকম প্রবণতার সমষ্টি, হ্যাঁ। অর্থাৎ বংশগতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকার আকৃতি, চেহারা, বর্ণ ইত্যাদি বংশধরের মাধ্যমে সঞ্চালিত করে, বংশধরগণের মধ্যে সঞ্চালিত করে। এখন মনে করো যে তুমি অনেক লম্বা, তো তোমার কিন্তু তোমার মা তেমন লম্বা না, কিন্তু বাবা অনেক লম্বা, তো তুমি কার বংশগতি পেয়েছো? তোমার বাবার। তো এখন মনে করো তোমার বাবা মা কেউই লম্বা না, কিন্তু তোমার মামা, চাচা বা ফুপি লম্বা, তো তোমরা তাদের বংশগতি পেয়েছো। মেইনলি বাবা মার থেকেই বংশগতি বেশি আসে। বা তোমার মার চোখ কালো, তোমার বাবার চোখ হলো নীল, তো তুমি নীল চোখ পেয়েছো, সুতরাং কি পেয়েছো? তুমি তোমার বাবার বংশগতি বা জিন পেয়েছো। তো এভাবে কিন্তু কি করে, এই জিন বা বংশগতি কি করে, এই বৈশিষ্ট্যগুলো একজনের থেকে আরেকজনে, অবশ্যই সে কি হতে হবে, সে বংশধর হতে হবে, তার মাঝখানে ধারিত বা বাহিত করে। সাদা, কালো, লম্বা, খাটো প্রভৃতি এরকম বৈশিষ্ট্যগুলো কি থেকে অর্জন করে মানুষ? এই যে জিন থেকে বা এই তো বংশগতি থেকে অর্জন করে, হ্যাঁ। এখন আমরা যদি কোনো মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টের কোনো একটা সংজ্ঞা নিতে চাই, তাহলে আমরা এটা নিতে পারি। আর যদি মেইনলি আমরা সংজ্ঞা বলি, তাহলে এই সংজ্ঞাটা দিবে, তাহলেই তোমাদের হবে। এটা কিন্তু একদম স্পেসিফিক, খুবই সুন্দর সংজ্ঞা। ফার্নাল্ড এবং ফার্নাল্ড বলেন বংশগতি হলো বা জিন হলো জিনের মাধ্যমে জৈবিকভাবে পিতামাতা থেকে সন্তানের মধ্যে যে ধারা চলে আসে, হ্যাঁ। বংশগতি হলো জিনের মাধ্যমে কি আসে, জৈবিকভাবে পিতামাতা থেকে সন্তানের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো চলে আসে। ডেভিস কুন কি বলেছেন? ডেভিস কুন বলেছেন বংশগতি হলো জিন হতে প্রাপ্ত পিতামাতা বা সন্তানদের জৈবিক এবং মানসিক বৈশিষ্ট্যের গতিময় ধারা। তোমরা যখন একটা স্পেসিফিক সাইকোলজিস্ট এটা দিবে তখন তোমরা এটা দিতে পারো। এটা খুবই সুন্দর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপরে বংশগতির দৈহিক উৎস। এখন বংশগতি আসে কোত্থেকে? আসলে আমরা কি বলি বংশগতি উড়ে উড়ে আসে? অবশ্যই না। বংশগতি তো অবশ্যই একটা মাধ্যমে আসে, তাই না? মাধ্যমটা আমরা দেখব। মাতার ডিম্বাণু বা ওভাম এবং পিতার শুক্রাণু বা স্পার্ম, ঠিক আছে, এটার মাধ্যমে যে মাতৃগর্ভে ভ্রূণ বা জাইগোট সৃষ্টি হয়, এই জাইগোটটা বড় হয়ে কি হয়, মানব শিশু হিসেবে সৃষ্টি হয় বা জন্ম হয়। ওকে, এটা কিন্তু অবশ্যই কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু বা ওভাম এবং স্পার্মের যখন একসাথে হবে বা যখন এটা মিলিত হবে, তখন কি হবে, এটা ভ্রূণ সৃষ্টি হবে। এই ভ্রূণটা কোথায় সৃষ্টি হয়? মাতৃগর্ভে। যেগুলো আন্ডারলাইন করছি সবই কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কি হয়? ভ্রূণ সৃষ্টি হয় কিসেতে? মাতৃগর্ভে, যেটাকে বলা হয় জাইগোট। ভ্রূণের আরেক নাম কি? জাইগোট। এটার স্পেলিংটাও মনে রাখবে, ZYGOTE, জাইগোট, হ্যাঁ। ভ্রূণ কোষ বিভক্তির মাধ্যমে ক্রমশ বড় হয়। এই যে ভ্রূণটা ক্রমশ কি হয়, কোষ বিভাজন হয়। কোন বিভাজন হয় আমাদের? মাইটোসিস না মিওসিস? তোমরা বলবে এটা, হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলবে যে এটা কোন বিভাজনের মাধ্যমে আসলে হয়। এই বিভাজনের মাধ্যমে কি হয়, একটা পূর্ণাঙ্গ মানব শিশু, আজকে যে আমরা মানব শিশু বা মানুষ, এটা আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে হচ্ছে। জীবকোষের প্রাণপঙ্ককে কি বলা হয়? জীবের মূল সত্তা বা প্রাণকেন্দ্র, নিউক্লিয়াস বলা হয় বংশগতির বাহক। এই নিউক্লিয়াসকে কি বলা হয়? বংশগতির বাহক। এই যে বংশগতি বৈশিষ্ট্য যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটা কি হয়? নিউক্লিয়াস বাহন বা বাহিত করে। এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম ডিটেলসে টাইম নিয়ে পড়াবো, খুবই মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। এটা কি হয়, প্রাণকেন্দ্রে বা নিউক্লিয়াসের মাঝখানে, এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের মধ্যে অনেক কি থাকে, সূক্ষ্ম পদার্থ আছে যা ক্রোমোজোম নামে পরিচিত। এগুলোর মাঝখানে এরকম 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 অনেক জিনিস রয়েছে, এগুলো কি পরিচিত? এগুলো হলো ক্রোমোজোম বলবো আমরা। কি বলবো? ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম বলবো। এই ক্রোমোজোম নামে পরিচিত। ক্রোমোজোমের অস্তিত্ব কে প্রদান করেন? জীববিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ। গ্রেগর জোহান মেন্ডেল কি করেন? ক্রোমোজোমের অস্তিত্ব প্রমাণ করেন। তিনি প্রতিটি জনন কোষে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম, যার অর্ধেক মাতৃকুল এবং বাকি অর্ধেক পিতৃকুল থেকে আসে। 23 জোড়া,
ওকে, 23 জোড়ার মাঝখানে অর্ধেক আসে হলো মাতৃকুল থেকে। এখন যদি তোমার একটা জনন কোষ থাকে, মানে তোমার একটা এটার মাঝখানে কত জোড় থাকবে, 23 জোড়ার মাঝখানে 23টা আসবে বা অর্ধেক আসবে তোমার মা থেকে, এবং বাকি অর্ধেক আসবে কি, বাকি অর্ধেক আসবে তোমার পিতা থেকে বা তোমার বাবা থেকে। ওকে, এখানে অর্থাৎ যে কোনো এক জোড়া ক্রোমোজোম পরীক্ষা করলে তার মধ্যে পিতৃজনন কোষ এবং একটি মাতৃজনন কোষের ক্রোমোজোম পাওয়া যায়। শক্তিশালী ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এত কিছু পড়তে হবে না, তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হলো 23 জোড়া জনন কোষ থাকবে, 23 জোড়া ক্রোমোজোম থাকবে প্রতিটি জনন কোষে, যার অর্ধেক আসবে হলো মাতা থেকে এবং অর্ধেক আসবে বাবা থেকে। আর তারপরে রয়েছে ক্রোমোজোমকে, আগে কি করা হতো, ক্রোমোজোমকে, এই যে ক্রোমোজোমকে বংশগতির ধারক মনে করা হতো। এই যে নিউক্লিয়াসের মাঝখানে, আমি কিন্তু আগেও বলেছিলাম, চিত্র এঁকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু এই যে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে কি করে মনে করা হতো, বংশগতির ধারক বা বাহক মনে করা হতো। কিন্তু বর্তমান শতকে প্রথম ভাগে জীববিজ্ঞানীগণ আবিষ্কার করেন যে ক্রোমোজোমের মধ্যে একটি সূক্ষ্ম রাসায়নিক পদার্থ আছে যাকে বলা হয় জিন। এই জিনই হলো বংশগতির ধারক বা বাহক। তাহলে বংশগতির ধারক বা বাহক কোনটা, জিন, হ্যাঁ, ক্রোমোজোম কিন্তু না। এই যে এটাকে যদি আমরা এভাবে বিশ্লেষণ করি তাহলে এইটার ভিতরেও এটার ভিতরে অনেকগুলো রয়েছে, এগুলোকে বলা হয় জিন। এই জিন হলো তোমার কি, বংশগতির ধারক বা বাহক। এই সকল জিনের মাধ্যমে আমরা কি করি, মাতা পিতার বৈশিষ্ট্য আমাদের মাঝখানে আসে। জিনগুলি ক্রোমোজোমের ন্যায় জোড়ায় জোড়ায় অবস্থান করে। ওকে, জিনগুলি কি হয়, ক্রোমোজোমের ন্যায় জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ এক জোড়া জিনের যদি তোমার ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মাঝখানে যদি এরকম 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 হয়, তাহলে এই এক জোড়া আসবে হলো মাতা থেকে এবং এই এক জোড়া আসবে হলো পিতা থেকে। ওকে, জিনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সবল জিন যেটাকে বলা হয় ডমিনেন্ট, আর এটা হলো দুর্বল জিন যেটাকে বলা হয় রিসেসিভ জিন। হ্যাঁ, ডমিনেন্ট মানে হলো যেটা যদি তোমার সবল জিন এবং দুর্বল জিন থাকে, তাহলে সবল জিন যেটা থাকবে সেটা তো মনে করো সবল জিন রয়েছে হলো তোমার চোখের মণি বাদামি, আর দুর্বল জিনে রয়েছে তোমার চোখের মণি হবে নীল। তো সবল জিন মানে যেটা হলো ডমিনেন্ট বা শক্তিশালী, তার কারণে কি হবে, তোমার চোখের কালার বাদামি হবে। তারপরে আমরা এখন কি জানলাম, জিন হলো দুই প্রকার। এটা কিন্তু খুবই ভালো করে মনে রাখবে, এমসিকিউ এর জন্য আসবে। জিন হলো কত প্রকার, দুই প্রকার, সবল জিন এবং দুর্বল জিন। তারপরে রয়েছে গ্রেগর মেন্ডেল সবল এবং দুর্বল জিনের বংশগতি নিয়ে প্রচুর গবেষণা করেন এবং কতগুলো সূত্র প্রদান করেন। এই সূত্রগুলো আমরা এবার খুব ভালোভাবে একদম অ্যানালাইসিস করব। তিনি একই গুণের বাহক দুটি জিনের একটি সবল এবং দুর্বল হলে সন্ততির মধ্যে প্রতি 4 জনের একজনের মধ্যে দুর্বল জিনের গুণ প্রকাশ পাবে। হ্যাঁ, প্রতি 4 জনে কতজন, প্রতি 4 জনের একজনের মধ্যে কি হবে, দুর্বল জিন প্রকাশ পাবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, আপু যদি সবল জিন সবসময় বাদামি কালার চোখ হয় আর দুর্বল জিন সবসময় নীল কালারই হয়, তাহলে কি সবাই বাদামি কালার হবে? আমার কি কোনোদিনই নীল কালার চোখ পাওয়া হবে না? হবে। তোমার প্রতি 4 জনের মাঝখানে একজনের এই দুর্বল জিনগুলো খুবই সবলভাবে প্রকাশ পাবে। এই অনুপাত কি নামে পরিচিত, মেন্ডেলের অনুপাত নামে পরিচিত। ধরা যাক পিতার চোখের রং অবিমিশ্রিত নীল এবং মাতার অবিমিশ্রিত বাদামি। নীল এই মনে করো যে নীল জিনটি কি, ক্যাপিটাল বি, এবং বাদামি জিনটি স্মল লেটারের বি। হ্যাঁ, তো এখানে পিতার জিন দুটিকে বি এবং মাতার জিন দুটিকে স্মল বি বলা হয়ে থাকে। এর মাধ্যমে এটা যদি হয়, মনে করো পিতার হলো ক্যাপিটাল বি এবং মাতার যদি হয় হলো স্মল লেটারের বি, তাহলে আসলে তোমাদের কি হবে, এই দেখো মাতার কি ছিল, স্মল লেটারের বি, হ্যাঁ, আর পিতারের ছিল হলো ক্যাপিটালের বি। তাহলে এখানে দুটা মিক্স হতে পারে, এখানে মিক্স হতে পারে, এখানে মিক্স হলো, এখানে মিক্স হলো। এই পিতামাতার সকল সন্তানই নীল বর্ণের চোখের অধিকারী কি হবে, কিন্তু বাদামি জিনটি সুপ্ত থাকবে। হ্যাঁ, কারণ এখানে তোমার কি, এখানে তোমার সবল জিন হলো সবল জিনটা হলো কোনটা, সবল জিন হলো যেহেতু পিতার চোখের রং ছিল অবিমিশ্রিত নীল। হ্যাঁ, নীল সন্তান হবে নীল বর্ণের অধিকারী, যেহেতু পিতার জিনটি খুবই সবল, সেজন্য কি হবে, নীল রঙের সবার হবে চোখ আর বাদামি রংটা হবে না। আবার যদি মিশ্র নীল বর্ণের চোখের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়, তাহলে তাদের সন্তানদের প্রতি 4 জনের মধ্যে একজনের অবিমিশ্রিত নীল চোখ হবে, ক্যাপিটাল বি হবে, আর একজনের হবে অবিমিশ্রিত বাদামি, যেহেতু এটা দুর্বল জিন ছিল, আর অপর দুজনের হবে অবিমিশ্রিত নীল চোখ। এরকম হবে, এরকম। তো তোমাদের চুলের গঠন এগুলো সব কিছু কী হবে, এই সবগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। জিনের গঠন, এবার আমরা পড়লাম জিনের কারণে সব কিছু বংশগতির ধারক বাহক হ্যান ত্যান সব কিছু হয়। জিনের গঠনটা আসলে কেমন হয়, জিনকে মূলত নানা রকম রাসায়নিক পদার্থ
বা রাসায়নিক উপাদানের সংমিশ্রণে গঠিত, তাই এগুলোকে রাসায়নিক মোড়কও বলা হয়। এই রাসায়নিক মোড়কে রয়েছে নিউক্লিওপ্রোটিন, যা দুই ধরনের রাসায়নিক পদার্থ নিউক্লিন এবং প্রোটামিনের সহযোগে গঠিত। তাহলে নিউক্লিওপ্রোটিন, এই জিনের রাসায়নিক পদার্থ কি? জিনের রাসায়নিক পদার্থ হলো নিউক্লিওপ্রোটিন, যা দুই ধরনের রাসায়নিক পদার্থ নিউক্লিন এবং প্রোটামিন, এই দুইটা সহযোগে গঠিত। নিউক্লিন অ্যাসিড জাতীয় এবং প্রোটামিন হলো ক্ষার জাতীয়। নিউক্লিনের মূল উপাদান হলো ডিএনএ, যেটাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর যেটাকে বলা হয় আরএনএ, আর হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এটা আমরা পরে আসতেছি, আগে আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা দেখি। ডিঅক্সিরাইবো বা ডিএনএ হলো পেঁচানো সিঁড়ির মতো, অনেকটা কেমন, অনেকটা এই যে এইরকম 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 পেঁচানো কির মতো, সিঁড়ির মতো, তোমার এই পাশে এই পাশে এর পাশে এরকম পেঁচানো সিঁড়ির মতো হবে। তো নিউক্লিন, এই যে নিউক্লিন হলো যেটা হলো অ্যাসিড জাতীয়, এর মূল উপাদান হলো ডিএনএ। এখানে মূলত দুটি রাসায়নিক শৃঙ্খল রয়েছে, যেমন ডিঅক্সিরাইবোস এবং ফসফেটের শৃঙ্খল। কোনটা? ডিঅক্সিরাইবোস, আর এটা হলো ফসফেটের শৃঙ্খল। এডিনিন, গুয়ানিন, থাইমিন, তারপরে হলো সাইটোসিন, এগুলো এই চারটা ক্ষারীয় দ্রব্য দুটি শৃঙ্খলকে সংযুক্ত করেছে এই ক্ষারীয় উপাদানের বংশগতিতে পরিবর্তন সৃষ্টি করে। এত কিছু বলতে হবে না, তুমি প্রথমে বলবে জিনে দুইটা জিনিস থাকে, সেটা হলো নিউক্লিও আর এটা হলো প্রোটামিন। নিউক্লিনের মাঝখানে দুইটা হলো অ্যাসিড জাতীয় এবং প্রোটামিন ক্ষার জাতীয়। নিউক্লিনের মূল উপাদান হলো ডিএনএ, এবং ডিএনএ একটা পেঁচানো সিঁড়ির মতো। তারপরে হলো ডিএনএর দুইটা শৃঙ্খল, এটা হলো ডিঅক্সিরাইবোজ এবং এটা হলো ফসফেট। আর এগুলার এই শৃঙ্খলটা চারটিও ক্ষারীয় শৃঙ্খল, এই জিনিসগুলো মনে রাখবে। আর এক ধরনের ক্ষারীয় শৃঙ্খল চারটা, এটা মনে রাখবা। হ্যাঁ, যে ক্ষারীয় যে পদার্থ ছিল প্রোটামিন, এটার শৃঙ্খলটা এটা। এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় ডিএনএর অণুগুলি আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে। বিভিন্ন ধরনের আরএনএ রয়েছে, এগুলো হলো প্রোটিনের কাজে সরাসরি অংশগ্রহণ করে। কিসের কাজে? মেইনলি প্রোটিনের কাজে সরাসরি অংশগ্রহণ করবে। আর এগুলো আমাদের শরীরের যে বৈশিষ্ট্যগুলো বা দৈহিক বৈশিষ্ট্য, এগুলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গা বা এক শরীর থেকে অন্য শরীরে বাহিত করে। আর এই গুণাবলী নির্ভর করে কিসের ওপর? শরীরের এনজাইম এবং প্রোটিনের কার্যকারিতার ওপর। আর এই এনজাইম এবং প্রোটিন তৈরির কাজ নিয়ন্ত্রণ করে ডিএনএ, যেটাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাই বলতে গেলে জিনের ডিএনএ এর কার্যকলাপের উপর বংশগতির ধারণা নির্ভর করে। ওকে, তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে হলো যে জেন্ডার, এটা আসলে কি হিসেবে নির্ধারিত হবে? তোমার যে জেন্ডার ছেলে হবে না মেয়ে হবে, এটা আসলে নির্ভর করে কিসের ওপর? আমরা একটু আগে বলেছিলাম না যে ওভাম এবং ছেলেদের কি শুক্রাণু স্পার্মের ওপর নির্ভর করে। এখন এটা আমরা দেখব একদম ডিটেলসে যে আসলে কিভাবে কাজ করে। কোন ধরনের শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। একটা ডিম্বাণুতে কি থাকে? 22টি সমরূপী ক্রোমোজোম থাকে। একটু আগে বলেছিলাম না, ক্রোমোজোমের মাঝখানে থাকবে জিন। এই জিনটা হলো কি করবে? বংশগতির ধারক হবে। এই বংশগতির কি হবে? ধারক হবে। আগে কি মনে করা হতো? ক্রোমোজোমকে বংশগতির ধারক মনে করা হতো, কিন্তু আসলে তা না। বংশগতির ধারক হলো জিন। আর এই জিনটা কিসের মধ্যে থাকে? এটা ক্রোমোজোমের মাঝখানে থাকে। এবং একটি এক্স ক্রোমোজোম, অপরটিতে শুক্রাণুতে থাকে 22টি সমরূপী এবং একটি এক্স অথবা একটি ওয়াই ক্রোমোজোম। এখন সমরূপী ক্রোমোজোমকে অটোজোম বলা হয়। হ্যাঁ, এই যে ডিম্বাণুতে এবং শুক্রাণুতে যে সমরূপী ক্রোমোজোম থাকে, এটাকে বলা হয় অটোজোম। এবং এক্স এবং ওয়াইকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম বলা হয়। তো এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমগুলি নির্ভর করা হয় শিশুর যে জেন্ডার কি হবে বা লিঙ্গ কি হবে, এটা নির্ভর করবে। এখন যদি এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণু যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয়, তাহলে সেটা হবে ছেলে। তোমরা একটা জিনিস এত কিছু মনে না রেখে রাখবে, যদি এক্স ওয়াই হয় তাহলে সেটা ছেলে, আর যদি এক্স এক্স হয় তাহলে সেটা হবে মেয়ে। হ্যাঁ, আর এটা হবে কি? এটা হবে তোমাদের ছেলে। তো এখানে কি হবে? তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে তোমাদের এখানে পরিপক্ক ডিম্বাণুতে এবং শুক্রাণুতে 22 জোড়া সমরূপী ক্রোমোজোম থাকে, আর এক জোড়া হলো অন্য ক্রোমোজোম থাকে। সমরূপী ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম, আর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম এক্স এর সাথে যদি ওয়াই মিলিত হয়, একটা জিনিস মনে রাখবে যে ছেলেদের কিন্তু এক্স ওয়াই দুইটাই থাকে এবং মেয়েদের হলো এক্স এক্স থাকে। সুতরাং এখন একটা যদি এক্স এর সাথে এক্স মিলিত হয় সেটা হবে মেয়ে, আর যদি এক্স এর সাথে ওয়াই মিলিত হয় সেটা হবে ছেলে। তারপর নেক্সটে চলে যাই। এখন আমাদের হবে যে সন্তানের সংখ্যা নির্ধারণ, যে কতজন হবে, বা এটা কি যমজ হবে নাকি একটাই হবে না দুইটা হবে, এটা আসলে কিভাবে নির্ধারণ করবে? সাধারণত একবার একটি শিশুর জন্ম হলেও অনেক সময় একাধিক শিশুর জন্ম হতে পারে। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে কোষ বিভাজন প্রক্রিয়া হয়। আরেকটা জিনিস যে আসলে মানব দেহে কোন ধরনের কোষ বিভাজন হয়, সেটা হলো মিওসিস কোষ বিভাজন হয়। সেখানে হলো ডাবল করে বাড়ে।
তারপর হলো কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয়, তখন একটি শুক্রাণু একটি পরিপক্ক ডিম্বাণুর সাথে একসাথে হয়। এই একসাথে হওয়ার ফলে জাইগোট তৈরি হয়। হ্যাঁ, এই জাইগোটে যখন এটাকে মূলত ভ্রূণও বলা হয়ে থাকে, এটাকে কি বলা হয়, ভ্রূণ বা জাইগোট। জাইগোট হলো দুই বা ততোধিক অংশে বিভক্ত না হয়, তবে একটি সন্তান জন্ম লাভ করবে। এই ভ্রূণ যখন তোমাদের কি হবে না, বিভাজন হবে না, বা জাইগোটটা যখন কোষ বিভাজন হবে না, তখন হবে একটা শিশু। আর জাইগোটের যদি তোমাদের কোষ বিভাজন হয় বা বিভক্ত হয়, তখন তোমাদের একাধিক শিশু হবে। কিন্তু অজ্ঞাত কারণে যদি জাইগোটটি দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায়, তাহলে একজোড়া অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুইনস, অর্থাৎ যাদের ফেসিয়াল জিনিসপত্র মিলে না, হ্যাঁ, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, চেহারায় কোনো মিল নেই, আর একত্রে জাত তিনটি অভিন্ন সন্তান অথবা বহু সংখ্যক অভিন্ন সন্তানের জন্ম হতে পারে, যদি এটা কি হয়, বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। আবার দুই বা দুইয়ের অধিক পরিপক্ক ডিম্বাণুর সাথে যদি দুই বা দুইয়ের অধিক শুক্রাণু মিলিত হয়, তখন কি হয়, ভ্রাতৃপ্রতিম বা ভিন্ন যমজ অথবা বহু সংখ্যক ভিন্ন শিশুর জন্ম হয়। অভিন্ন যমজ শিশুরা কি হয়, মিলিত হলে ভিন্ন যমজ সৃষ্টি হয়। অভিন্ন যমজ শিশুরা সবসময় এক জাতীয়, অর্থাৎ দুটি ছেলে অথবা দুটি মেয়ে হবে। কিন্তু ভ্রাতৃপ্রতিম সন্তান যমজ এক জাতীয় অথবা ভিন্ন লিঙ্গর বৈশিষ্ট্য হয়। হ্যাঁ, যখন মনে করো তোমার সে রয়েছে যে মাতৃগর্ভে বা স্পার্মে একাধিক স্পার্ম থাকে, যেগুলো দুইটাই পরিপক্ক, যখন দুইটাই কি হয়, শুক্রাণু দ্বারা মিলিত হয় একই সাথে, তখন কিন্তু এই ভিন্ন যমজ সৃষ্টি হয়। ভিন্ন যমজগুলো কি হবে, হয় দুটি ছেলে হবে, নয় দুটি মেয়ে হবে, এরকম। তারপরে হলো আবার মাতার একটি মাত্র ডিম্বাণুর মধ্যে পিতার একটি শুক্রাণু প্রবেশ করার পরে জাইগোটটি যদি বিভাজন অসম্পূর্ণ থাকলে, হ্যাঁ, যে যমজ হয় তাদেরকে যুক্তদেহী যমজ বলা হয়ে থাকে, মানে একসাথে লিঙ্কড বা একসাথে জোড়া লাগানো, এরকম। প্রকৃতির খেয়ালে এ ধরনের যমজদের দেহ আংশিকভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, এরা সবসময় একই লিঙ্গের হয়। হ্যাঁ, তারপরে এখন আমরা দেখে নিই কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে আছে যে সাদা বা কালো, লম্বা বা খাটো ইত্যাদি কিসের প্রভাবে সৃষ্টি হয়? অবশ্যই বংশগতির কারণে সৃষ্টি হয়। এতক্ষণ তো বংশগতি নিয়েই পড়লাম, তো বংশগতির কারণেই সৃষ্টি হবে। তারপরে আছে আমাদের ছেলে শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের বিন্যাস কেমন হয়? XY হয়, আর মেয়েদের ক্ষেত্রে কি হবে, XX হবে, দুইটাই একই রকম হবে। তারপর হলো শুক্রাণু বা ডিম্বাণুর মিলনে সৃষ্টি হয় ভ্রূণ, যেটাকে আমরা বলি জাইগোট। আর একটা হলো জীবকোষের প্রাণপঙ্ককে কি বলা হয়? জীবনের মূল সত্তা বলা হয়, একটু আগে তোমাদেরকে পড়ানো হয়েছে। তারপর হলো জিনগুলো কেমনভাবে অংশগ্রহণ করে? জিন, ক্রোমোজোম যেটাই বলো না কেন, সেটা অবশ্যই জোড়ায় জোড়ায় অবস্থান করবে। জিনগুলোকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটা সবল একটা দুর্বল জিন। তারপর রয়েছে ক্রোমোজোমের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রাসায়নিক পদার্থ রয়েছে, তাদেরকে জিন বলা হয়। আর প্রোটামিনের কাজ কি? প্রোটামিন হলো ক্ষার জাতীয়, আর নিউক্লিক সেটা হলো অ্যাসিড জাতীয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ওভারঅল টপিক। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।